nth ডেরিভেটিভ বা nতম অন্তরজ ডিফারেন্সিয়েশনের সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বা পর্যায়ক্রমিক অন্তরজের চ্যাপ্টারের লাস্টের টপিক হয়ে থাকে এটা। এবং আমি দেখেছি যে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে এই টপিকটা একটু কঠিন লেগে থাকে অথবা একটু প্রবলেমেটিক লাগে। ট্রাস্ট মি, এই টপিকটা মোটেও কঠিন না, এমনকি ডিফারেন্সিয়েশনের মধ্যে সবচেয়ে সহজ টপিকগুলোর মধ্যে এটা একটা। কিন্তু সমস্যা হলো আমাদের ইন্টারমিডিয়েটের সকল বইয়ে এই টপিকটা থাকবে এবং এই রিলেটেড ম্যাথই থাকবে, কিন্তু কোনো বই সাফিসিয়েন্ট কন্টেন্ট নেই যে ওই পরিমাণে ম্যাথ যদি তোমরা ওই স্টেপ বাই স্টেপ করো তাহলে ম্যাথগুলো সহজ লাগবে। সহজ ভাষায় ম্যাথগুলো টাইপ অনুযায়ী গুছানো নেই, বলা যায় যে শুধু একটা দুটা টাইপের ম্যাথগুলো বিভিন্ন নিয়মে সলভ করা আছে। সো এই জন্য যখন স্টুডেন্টরা ওগুলো সলভ করতে যায় অনেক সময় এগুলো কঠিন লাগে। সো মেইনলি এই কারণেই দেখো আমি টপিকটা তুলে ধরছি, যেন এই রিলেটেড তোমাদের আর কোনো প্রবলেম না থাকে। অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলে এই এনতম অন্তরজ বের করা লাগবে এমন যে যে ফাংশন তোমাদের লাগবে, সে সকল ফাংশনের আমি এনতম অন্তরজ বের করার টেকনিক তোমাদেরকে দেখিয়ে দেবো ডিটেইলে, যেন তোমরা এটার বেসিকও বুঝতে পারো এবং এই রিলেটেড যে ম্যাথগুলো আসবে ওগুলো যেন তোমরা সলভ করতে পারো। সো আমি যে সিকোয়েন্সে ম্যাথগুলো সলভ করব, তোমরা সেই সিকোয়েন্স অনুসারে ভিডিওগুলো দেখো এবং পারলে ম্যাথগুলো নোট করে রাখো, তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতে এই টপিক নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না। সো চলো আজকে লেকচারটি শুরু করা যাক। সো যে কোনো টপিকের শুরুতে আমাদের মাথায় প্রথমে আসে যে এই টপিকের প্রয়োগ বা অ্যাপ্লিকেশন কি। অর্থাৎ এই যে nth ডেরিভেটিভ বা nতম অন্তরজ, এটা শিখে আমরা এটাকে কোথায় আসলে কাজে লাগাবো। সো দেখো এই অ্যাপ্লিকেশনটা বোঝার জন্য আমি দেখো প্রথমে একটা এক্সাম্পল নিচ্ছি। সে আমাদের একটা ফাংশন দেওয়া আছে, একটা র্যান্ডম ফাংশন 5 cos সে 10x। ওকে, এখন আমি যদি বলি এই যে আমাদের গিভেন ফাংশন আছে x এর একটা ফাংশন, এই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ কি হবে, অর্থাৎ প্রথম অন্তরজ কি হবে। সো দেখো ফার্স্ট ডেরিভেটিভকে আমরা y1 দ্বারা প্রকাশ করতে পারি অথবা f dash x দ্বারা প্রকাশ করতে পারি, বা আগের চ্যাপ্টারগুলোতে আমরা এটাকে dy dx ও বলে আসছি। এই nth ডেরিভেটিভ বা পর্যায়ক্রমিক অন্তরজের যে চ্যাপ্টার আছে ওখানে আমরা সাধারণত y1 y2 এইরকম নোটেশনই ব্যবহার করে থাকি। সো আমি ফার্দারে y1 y2 এই নোটেশনগুলো ব্যবহার করব। সো আমি শুধু এখানে y1 টাই রাখতেছি। সো আমাদের এই যে প্রথম অন্তরজ বা ফার্স্ট ডেরিভেটিভ, এটা দেখো সিম্পলি এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে। এখন এটা ডিফারেন্সিয়েশন তোমরা জানো, cos x কে ডিফারেন্সিয়েশন করলে হবে -sin x, দেন এই যে x এর সহগটা আছে এটা দিয়ে পাশে গুণন হয়ে যাবে। সো এটা হবে -5 * 10 * sin 10x। সো দেখো ফার্স্ট ডেরিভেটিভ বের করা অনেক সহজ। এরপরে দেখো আমি যদি ফাংশন দিয়ে তোমাকে বলতাম যে এর সেকেন্ড ডেরিভেটিভ বা দ্বিতীয় অন্তরজ কি হবে, তাহলে তোমরা কি করতে, যে প্রথমে এই ফাংশনটাকে ফার্স্ট ডেরিভেটিভ করে y1 বের করে নিতা, এরপর এই y1 কে আবার ডিফারেন্সিয়েশন করা লাগতো। অর্থাৎ এখানে দেখো আমরা তাহলে কি পাবো, -5 * 10। সো এখন এই sin 10x কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে 10 * cos 10x। এগুলো বেসিক ডিফারেন্সিয়েশন, আমি ধরে নিচ্ছি তোমরা এগুলো জানো। সো দেখো আমরা ফার্স্ট ডেরিভেটিভ এবং সেকেন্ড ডেরিভেটিভ অনেক সহজে বের করলাম, কিন্তু এখন আমি যদি বলি যে y10 কত হবে, অর্থাৎ 10th ডেরিভেটিভ বা দশম অন্তরজ, এখন কিন্তু এই কাজটা একটু কঠিন হয়ে গেল। কারণ কি, যে আমরা যদি y10 বের করতে চাই তাহলে আমাদের এই জানা নিয়ম অনুসারে আমাদেরকে প্রথমে 9 বার ডিফারেন্সিয়েশন করে y9 বের করতে হবে। এরপরে y9 কে যখন আবার ডিফারেন্সিয়েশন করব তখন আমরা y10 টা পাবো। এই প্রসেসটা কিন্তু একটা কনভিনিয়েন্ট বা এফিশিয়েন্ট কিন্তু প্রসেস না। কারণ দেখো এই 9 বার ডিফারেন্সিয়েশন করতে কিন্তু প্রচুর টাইম কনজিউম হবে। আর এমন কি যে সবসময় y10ই লাগবে, এমনও হইতে পারে যে কোথাও আমাদের y15 বা y20 লাগতেছে। তো ওসব ক্ষেত্রে তো আরো অনেক বেশি সময় লাগবে এবং এই প্রসেসের মাধ্যমে আমাদের রেজাল্টগুলো ভুল আসতে পারে, কারণ বেশ কয়েকবার ডিফারেন্সিয়েশন করতে ভুলও হইতে পারে। সো এই যে হায়ার অর্ডার ডেরিভেটিভ বা উচ্চ ক্রমের অন্তরজ বের করার প্রবলেম, এই প্রবলেমেরই সলিউশন হচ্ছে nth ডেরিভেটিভ বা বাংলায় বলা হয় nতম অন্তরজ। অর্থাৎ nth ডেরিভেটিভ এমন একটা প্রসেস যেটার মাধ্যমে আমরা অনেক সহজেই উচ্চ ক্রমের অন্তরজ বা হায়ার অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করতে পারবো। সো আশা করি তোমরা এর প্রয়োজনীয়তাটা বুঝতে পারছো। এরপর আসলে দেখি যে nth ডেরিভেটিভটা কাজ করবে কেমনে, অর্থাৎ এই প্রসেসের মাধ্যমে কেমনে আমরা এই উচ্চ ক্রমের ডেরিভেটিভ গুলো সহজেই বের করতে পারি। সো দেখো এখানে যে nতম অন্তরজের কথাটা বলা আছে এটার নাম হচ্ছে এই জন্য যে দেখো আমরা y1 কে বলি ফার্স্ট ডেরিভেটিভ বা প্রথম অন্তরজ, y2 কে বলি আমরা সেকেন্ড ডেরিভেটিভ বা দ্বিতীয় অন্তরজ, y3 কে আমরা কি বলবো, থার্ড ডেরিভেটিভ বা তৃতীয় অন্তরজ। অনুরূপভাবে আমরা যদি yn বের করি সেটাকে আমরা বলবো nতম অন্তরজ বা nth ডেরিভেটিভ। এখন এই yn টা কি সেটা একটু বলি। আমরা এই যে দেখো y1 y2 y3 y4 এগুলো বের করতে পারি, এই প্রতিটা ডেরিভেটিভের মধ্যে সাধারণত একটা কমন প্যাটার্ন থাকে। অর্থাৎ এই যে প্রতিটা তুমি ডিফারেন্সিয়েশনের রেজাল্ট দেখতেছো, অর্থাৎ এই ডেরিভেটিভ এই সবগুলোর মধ্যে একটা জেনারেল প্যাটার্ন আছে। সো আমরা এই প্যাটার্নটা খেয়াল করে আমরা n এর মাধ্যমে একটা ডিফারেন্সিয়েশনের ফাংশন বানায় নেব।
এরপরে ওখানে আমরা n এর যে মানটা দেব আমরা তত ক্রমের বা তততম ডেরিভেটিভটা আসলে পাবো। দেখো আবারও রিপিট করতেছি যে আমরা প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ এই সবগুলার কমন প্যাটার্নটা খেয়াল করব। ওই কমন প্যাটার্নটা খেয়াল করে আমরা n এর মাধ্যমে একটা ফাংশন বানিয়ে নেব, অর্থাৎ ডিফারেন্সিয়েশনের একটা ফাংশন বানিয়ে নেব। এরপরে আমরা ওখানে n এর যে ভ্যালুটা বসাবো আমরা তততম অন্তরজ পেয়ে যাব। অর্থাৎ এখানে আমরা nth ডেরিভেটিভকে আসলে x এবং n এর একটা ফাংশন বানাইতে চাইতেছি। অর্থাৎ ধরে নিই যে সেই ফাংশনটা হবে সাপোজ g এর একটা ফাংশন। অর্থাৎ এই ফাংশনে এখানে x তো একটা চলক ছিলই, আমরা এখানে n নামক আরেকটা চলক নিয়ে আসবো। এই nটা হবে আমরা কততম আসলে অন্তরজটা নির্ণয় করতে চাচ্ছি। অর্থাৎ আমরা x এবং n এর মাধ্যমে ডিফারেন্সিয়েশনের একটা ফাংশন বানিয়ে নিয়ে যখন আমরা ওখানে n এর ভ্যালু 1 বসাবো তখন ওটার ফার্স্ট ডেরিভেটিভ কি হবে সেটা আমরা ওখান থেকে পাবো। দেন আমরা যখন n এর ভ্যালু 2 বসাবো তখন আমরা y2 ওখান থেকে পাবো। তো তোমরা বুঝতেইছো যে আমরা এইরকম যদি একটা জেনারেল ডিফারেন্সিয়েশনের ফাংশন বানিয়ে নিতে পারি যেখানে n এর ভ্যালু যত বসাবো তততম ডেরিভেটিভ পেয়ে যাব, তাহলে কি এখন আমাদের হায়ার অর্ডার ডেরিভেটিভ বের করার প্রবলেমটা থাকতেছে? আমরা যদি শুধুমাত্র n এর মাধ্যমে ডিফারেন্সিয়েশনটা বের করতে পারি, এখন আমাদের যদি 100th ডেরিভেটিভও লাগে অর্থাৎ 100তম অন্তরজ, তাহলে সিম্পলি আমরা ওই ফাংশনে n এর ভ্যালু 100 বসায় দেব, তাহলে সামান্য ক্যালকুলেশন করলেই আমরা ওই 100তম অন্তরজটা নির্ণয় করতে পারবো। এখন অনেকের কাছে এই প্রসেসটা অনেক ভারী বা কঠিনও মনে হতে পারে যে আমাদের প্রথমে 2-3 বার ডিফারেন্সিয়েশন করে ওটার প্যাটার্ন খেয়াল করে আবার নতুন একটা ফাংশন বানাইতে হবে। আসলে প্রসেসটা শুনে একটু কঠিন মনে হলেও এই প্রসেসটা অ্যাপ্লাই করা অনেক সহজ। কয়েকটা এক্সাম্পল সলভ করি তাহলে তোমরা বুঝে যাবা যে এই টাইপের প্রবলেমগুলো আসলে কেমনে সলভ করতে হয়। সো ফার্স্টলি আমরা আমাদের অনেক পরিচিত একটা ফাংশনের nth ডেরিভেটিভ বের করব। ওই ফাংশনটা হচ্ছে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার m, যেখানে m হলো একটা ধ্রুবক, এটার n তম অন্তরজ কি হবে সেটা আমরা নির্ণয় করব। সো দেখো আমি যে প্রসেসটা বলছিলাম যে আমাদের যে ফাংশনটা দেয়া আছে এই ফাংশনটাকে আমরা কয়েকবার ডিফারেন্সিয়েশন করব, এরপরে ওগুলার প্যাটার্ন খেয়াল করে আমরা n এর মাধ্যমে একটা ডিফারেন্সিয়েশনের ফাংশন বানিয়ে নেব। সো দেখো এখন যদি আমি এখানে ফার্স্ট ডেরিভেটিভ বের করি অর্থাৎ y1, তাহলে এটা কোন ফর্মুলা দিয়ে ডিফারেন্সিয়েশন করতে হবে? জাস্ট x টু দি পাওয়ার n এর ফর্মুলা, অর্থাৎ যেটা আমরা জানি যে ddx অফ x টু দি পাওয়ার n ইকুয়াল টু n x টু দি পাওয়ার n মাইনাস 1। সো এই ফর্মুলা তোমাদের সবারই জানা আছে যে একটা চলকের যদি একটা পাওয়ার হয়ে থাকে ধ্রুবক তাহলে ওই পাওয়ারটা সামনে আসে এবং এই চলক থেকে পাওয়ার 1 কমে যায়। সো দেখো ওই ফর্মুলা এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে সিম্পলি এখানকার আমরা ডেরিভেটিভ পাইতেছি m x টু দি পাওয়ার m মাইনাস 1। এরপর দেখো আরো 2-3 বার ডিফারেন্সিয়েশন করতে হবে। দেন যদি আমরা y2 বের করি তাহলে দেখো m আগে থেকেই আছে, এরপরে কি আবারও x টু দি পাওয়ার m এর ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এই পাওয়ারটা সামনে আসবে এবং x থেকে পাওয়ার 1 কমে যাবে, অর্থাৎ m মাইনাস 1 আগে থেকেই আছে আরো 1 কমে গেল অর্থাৎ m মাইনাস 1 মাইনাস 1। সো এটাকে আমরা বলতে পারি m মাইনাস 2। সো আমরা প্যাটার্নটা সহজে বোঝার জন্য আরেকবার ডিফারেন্সিয়েশন করে নিই। সাধারণত 3 থেকে 4 বার ডিফারেন্সিয়েশন করলে প্যাটার্ন বোঝা যায়। সো দেখো m ইন্টু m মাইনাস 1 ধ্রুবক। সো আবারও দেখো এখানে কি x টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে, অর্থাৎ পাওয়ার m মাইনাস 2 সামনে আসবে দেন পাওয়ার 1 কমে যাবে। সো এখান থেকে পাওয়ার 1 আরো কমে গেলে কি হবে? m মাইনাস 3 হবে। এখন মোটামুটি এই 3টা ডেরিভেটিভ আমাদের যথেষ্ট আমাদের yn টা গেস করার জন্য। সো এখন আমরা এখানকার প্যাটার্নগুলো একটু খেয়াল করি। এখন যদি এই 3টা ডেরিভেটিভ খেয়াল করো তাহলে 3টা ডেরিভেটিভেই দেখো x টু দি পাওয়ার সামথিং আছে এবং এই x টু দি পাওয়ার সামথিং এর সাথে একটা ধ্রুবক গুণন আছে। এখানে যদি ফার্স্ট ডেরিভেটিভ খেয়াল করো তাহলে এখানে গুণন অবস্থায় আছে m নামক একটা ধ্রুবক, দেন সেকেন্ড ডেরিভেটিভে ধ্রুবক আছে m ইন্টু m মাইনাস 1, দেন থার্ড যে ডেরিভেটিভ আছে এখানে গুণন আছে m ইন্টু m মাইনাস 1 ইন্টু m মাইনাস 2। অর্থাৎ আমরা যদি এখানে তাহলে y4 বের করতাম তাহলে এটা কত আসতো বলো তো? যদি আমরা y4 বের করি তাহলে y4 এর জন্য এটা আসতো m ইন্টু m মাইনাস 1 ইন্টু m মাইনাস 2, এরপর জাস্ট m মাইনাস 3 আসতো। অর্থাৎ এই যে প্রতিটা ডেরিভেটিভ আসতেছে প্রতিটা ডেরিভেটিভের শুরুতেই একটা ধ্রুবক থাকতেছে এবং এই ধ্রুবকের মানটা কেমন হবে? m ইন্টু m মাইনাস 1 ইন্টু m মাইনাস 2 ইন্টু m মাইনাস 3, এইরকম করতে করতে একটা নির্দিষ্ট ভ্যালু পর্যন্ত গুণন থাকতেছে। যেমন দ্বিতীয়বার 1 পর্যন্ত গুণন অবস্থায় ছিল, দেন তৃতীয়বার -2 পর্যন্ত গুণন অবস্থায় ছিল, অথবা বলা যায় যে দ্বিতীয়বার 2টা টার্ম গুণন অবস্থায় ছিল, দেন তৃতীয়বার কি 3টা টার্ম গুণন অবস্থায় ছিল। এখন আমরা yn এর জন্য এটাকে কেমনে লিখতে পারি? যে যখন তুমি দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করছো
তখন -1 এর টার্ম পর্যন্ত গুণন অবস্থায় ছিল। যখন তুমি তৃতীয়বার ডিফারেন্সিয়েশন করছো তখন -2 এর টার্ম পর্যন্ত গুণন অবস্থায় ছিল। যখন তুমি চতুর্থবার ডিফারেন্সিয়েশন করছো অর্থাৎ y4 এর জন্য, তখন দেখো -3 এর টার্ম পর্যন্ত গুণন অবস্থায় ছিল। অর্থাৎ যততম ডেরিভেটিভ তুমি বের করতেছো তার চেয়ে এক কম ভ্যালু পর্যন্ত যে টার্ম আছে ওই পর্যন্ত গুণন থাকতেছে। সো এই প্যাটার্নটা মাথায় রেখে দেখো এখন আমরা এই ওয়াইনটা বের করার চেষ্টা করি। এখানে আমরা দেখতেছি সামনে ধ্রুবক থাকবে m ইন্টু m মাইনাস ওয়ান ইন্টু m মাইনাস টু ইন্টু m মাইনাস থ্রি, অ্যান্ড কতদূর পর্যন্ত এটা গুণন থাকবে? আমরা দেখলাম m এর থেকে বিয়োগ হবে যততম ডেরিভেটিভ তার চেয়ে এক কম। সো দেখো আমরা nth ডেরিভেটিভ বের করতেছি, তাহলে তার চেয়ে এক কম কত হবে? n মাইনাস ওয়ান পর্যন্ত। সো আমাদের এই x টু দি পাওয়ার সামথিং যে টার্মটা আছে তার পাশে গুণন অবস্থায় আসলে এই ধ্রুবকটা থাকবে। এখন দেখো এখানে আমি ক্যালকুলেশন করে নিচ্ছি m মাইনাস n মাইনাস ওয়ান, এই মাইনাসটাকে যদি দেখো আমি ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিই, এটাকে জাস্ট কি লেখা যাবে? m মাইনাস n প্লাস ওয়ান। জাস্ট ওখানে আমি একটু সিম্পলিফাই করে নিলাম। এরপরে আসো এই টার্মে, অর্থাৎ x টু দি পাওয়ার যে সামথিং থাকতেছে এই সামথিং ভ্যালুটা আসলে কি হবে? দেখো প্রতিটা টার্মেই m m m, সো আমরা দেখো m লিখে নিলাম। প্রতিটা m থেকে কিছু একটা বিয়োগ হচ্ছে। এখন কি বিয়োগ হচ্ছে খেয়াল করো। যখন আমাদের সেকেন্ড ডেরিভেটিভ ছিল তখন 2 বিয়োগ হয়েছে, যখন আমাদের থার্ড ডেরিভেটিভ ছিল তখন 3 বিয়োগ হয়েছে। অর্থাৎ যততম ডেরিভেটিভ করতেছো ততই ভ্যালু আসলে m থেকে বিয়োগ অবস্থায় আছে। তাহলে দেখো ওই প্যাটার্নটা এখানে খেয়াল করো যে তুমি যখন তৃতীয় ডেরিভেটিভ নিতেছিলা তখন এখানে 3 বিয়োগ ছিল, তাহলে যখন তুমি nth ডেরিভেটিভ নিবা তখন কি n বিয়োগ অবস্থায় থাকবে। সো দেখো অনেক সিম্পল, এটাই আমাদের nth ডেরিভেটিভ। সো আমাদের এই যে একটা কমন একটি স্ট্যান্ডার্ড ফাংশন ছিল y ইকুয়াল টু x টু দি পাওয়ার m, এটার nth ডেরিভেটিভ হবে এইটা। অর্থাৎ দেখো আমরা n এর মাধ্যমে একটা ডিফারেন্সিয়েশনের ফাংশন বানিয়ে নিছি। এখন আমরা n এর যে ভ্যালুটা বসাবো আমরা তততম ডেরিভেটিভটা পাবো। সো এটা আমাদের নির্ণয় একটা nth ডেরিভেটিভ হলেও আমি আসলে এই nth ডেরিভেটিভটাকে এভাবে রাখা প্রিফার করি না। কারণ দেখো এখানে একটা প্রবলেম আছে। সাপোজ তোমার এক জায়গায় এই m এর ভ্যালু হলো 20, অর্থাৎ x টু দি পাওয়ার 20 এর মনে করো তুমি nth ডেরিভেটিভ বের করবা। ওকে, এখন তোমাকে যততম ডেরিভেটিভ বের করছে মনে করো এই যে লাস্টের ভ্যালুটা আসতেছে সাপোজ এটা 10। ওকে, সো এই m এর ভ্যালু যদি এখানে 20 হয়ে যায় এবং লাস্টের এটা ক্যালকুলেশন করে যদি দেখো 10 হয়ে গেছে, তাহলে তোমার এখানে কি করা লাগবে বলো তো? 20 গুণন 19 গুণন 18 গুণন 17 এরকম করে করে 9-10টা টার্ম এখানে তোমার গুণন করা লাগবে। সো বুঝতে পারতেছো যে এই দুটো ভ্যালুর মধ্যে যদি গ্যাপ খুবই বেশি হয়ে যায় তাহলে এটা ক্যালকুলেশন করা কিন্তু একটু ঝামেলা। তবে এখানে একটা টেকনিক আছে যেটার মাধ্যমে আমরা এটাকে এমন একটা ফরম্যাটে নিয়ে যেতে পারবো যেখানে এই ক্যালকুলেশন করাটা অনেক ইজি। এখন দেখো ওই টেকনিকটার আসলে তোমার সোর্স হচ্ছে পারমুটেশন এবং কম্বিনেশনের একটা ফর্মুলা, বিশেষ করে কম্বিনেশনের এটা ফর্মুলা বেসিক্যালি। অর্থাৎ তোমরা এনসিআর এর ফর্মুলা জানো। এনসিআর কে লেখা যায় n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি, এইরকম করতে করতে গুণন হয় n মাইনাস আর প্লাস ওয়ান পর্যন্ত, এবং নিচে থাকে ফ্যাক্টোরিয়াল আর। আচ্ছা, এখান থেকে যদি আমরা ক্রস গুণন করি আর আর গুণন করি তাহলে পাওয়া যাবে n ইন্টু n মাইনাস ওয়ান, দেন n মাইনাস টু, দেন n মাইনাস থ্রি, n মাইনাস আর প্লাস ওয়ান। দেখো ক্রস গুণন করলে কি হবে? n সি আর গুণন ফ্যাক্টোরিয়াল আর। এখন যদি তোমরা এই ফরম্যাটটা খেয়াল করো, এই ফরম্যাট এবং এই ফরম্যাটটা কিন্তু সেম। এখানে যেখানে যেখানে n ছিল এখানে সেখানে সেখানে m আছে, আর এখানে যেখানে দেখো r ছিল এখানে শুধু n আছে। সো আমরা এই পুরো ভ্যালুটাকে আমরা এই ছোট্ট ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যার ফলে আমাদের ক্যালকুলেশনটা দেখো অনেক ছোট হয়ে আসবে। ওকে, সো আমরা দেখো এই ভ্যালুটা এখানে বসায় দিই, তাহলে এখানে আমরা yn কি পাচ্ছি? সো আমরা দেখলাম যেখানে এখানে n ছিল সেখানে m আসবে। সো এটা ncr ছিল, সো এটা কি হবে? mcn ইন্টু ফ্যাক্টোরিয়াল আর, অর্থাৎ এটা n এখানে ইন্টু ফ্যাক্টোরিয়াল n, এবং সাথে গুণন থাকবে x টু দি পাওয়ার m মাইনাস ওয়ান। সো এটাই আমার কাছে এটা সবচেয়ে স্ট্যান্ডার্ড সলিউশন মনে হয়। কারণ কি দেখো m এর ভ্যালু যাই হোক না কেন এবং n এর ভ্যালু যাই হোক না কেন, mcn তো আমরা অনেক সহজে ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে পারবো, এবং n ফ্যাক্টোরিয়ালে অনেক সহজে ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে পারবো। সো দেখো আমি বলবো যে তোমরা এই লাইনটা মনে না রেখে এটা মনে রাখো, তাহলে অ্যাপ্লাই করা এবং ক্যালকুলেশন করা অনেক সহজ হয়ে যাবে। সো আমরা y ইকুয়াল টু x টু দি পাওয়ার m এর সবচেয়ে সিম্পলিফাইড এবং সহজ একটা ফরম্যাট পেলাম yn এর জন্য।
অর্থাৎ আমরা এই ফাংশন অর্থাৎ x টু দি পাওয়ার m এর একটা n এর মাধ্যমে ডিফারেন্সিয়েশনের ফাংশন পাইলাম mcn গুণন ফ্যাক্টরিয়াল n ইনটু x টু দি পাওয়ার m মাইনাস 1। সো x টু দি পাওয়ার m ফাংশনের জন্য এটাই মোস্ট সিম্পলিফাইড আমাদের ডেরিভেটিভের ফাংশন। ওকে, তবে দেখো এটা নিয়ে আরো কিছু কন্ডিশন আছে, আরো কিছু কথা আছে। আসলে ফার্স্ট ডেরিভেটিভ নিয়ে এত সময় এই জন্য দিতেছি যেন সামনেগুলো তোমাদের বুঝতে অনেক সহজ হয়, ওগুলো দেখবো অনেক দ্রুত সলভ করতে পারবা। সো দেখো এটা নিয়ে আরো যে ইনফরমেশনের কথাটা বলতেছি ওটা বোঝার জন্য আমি প্রথমে এই ফাংশনগুলো লিখে নিই। সো আমাদের ফাংশনটা ছিল y ইকুয়াল টু x টু দি পাওয়ার m এবং এটার nth ডেরিভেটিভ অর্থাৎ yn, এটা আমরা পাইছি mcn ইনটু ফ্যাক্টোরিয়াল n ইনটু x টু দি পাওয়ার m মাইনাস n। সো এখানে আমি যে ইম্পর্টেন্ট কনসেপ্টটা বলতে চাচ্ছিলাম ওটা হচ্ছে যে x টু দি পাওয়ার m এর জন্য এই yn অর্থাৎ nth ডেরিভেটিভ m এবং n এর সব রিলেশনের জন্য এটা হবে না। অর্থাৎ m এবং n এর মধ্যে একটা নির্দিষ্ট রিলেশনের জন্যই একমাত্র এই ফর্মুলাটা খাটবে, তাছাড়া খাটবে না। সো m এবং n এর মধ্যে সেই রিলেশনটা হচ্ছে যে m এর ভ্যালু সবসময় n এর চাইতে বড় হইতে হবে অথবা ইকুয়াল হলেও হবে, অর্থাৎ m ইজ গ্রেটার দেন n অর ইকুয়াল n। সো এটা বোঝার দেখো ফার্স্ট উপায় হচ্ছে এই যে mcn, এই টার্মটা খেয়াল করা। এই mcn দ্বারা আসলে কি বোঝায়? এই mcn কিন্তু আমাদের যে কম্বিনেশন চ্যাপ্টার আছে, কম্বিনেশন চ্যাপ্টারে এনসিআর এর মতো। এনসিআর এর মিনিংও যা, mcn এর মিনিংও তাই। এখানে এনসিআর দ্বারা কি বোঝায়? যে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস কতভাবে নেওয়া যায়। এবং এখানে কিন্তু আমরা কন্ডিশন বলে থাকি যে n এর ভ্যালু সবসময় r এর সমান বা তার চেয়ে বড় হইতে হয়। এটার পিছনে আসলে কারণ কি ছিল দেখো, যে n সাপোজ 10 and r সাপোজ 8, এটার দ্বারা কি বোঝাচ্ছে? যে 10টা জিনিস থেকে 8টা জিনিস নিয়ে কয়ভাবে বাছাই করা যায়। এখন যদি এমন হয় যে nটা ছোট এবং rটা বড়, অর্থাৎ n মনে করো 6 এবং r মনে করো 8, তাহলে এটার মিনিং কি দাঁড়াইলো? যে 6টা জিনিস থেকে 8টা জিনিস নিয়ে যতভাবে বাছাই করা যায়, 6টা জিনিস থেকে 8টা জিনিস কখনো কি বাছাই করা সম্ভব? সো এই যে রিলেশন আছে, এই রিলেশন কি কখনো সম্ভব না। সো n এর ভ্যালু r এর সমান হবে অথবা তার চেয়ে বড় হবে। সো সেম কন্ডিশন এখানেও অ্যাপ্লাইড, যে এই m এর ভ্যালু এই n এর সমান হবে অথবা তার চেয়ে বড় হবে, একমাত্র সেই ক্ষেত্রেই এটা ভ্যালিড, অর্থাৎ এই পুরো ফাংশনটা সেই কন্ডিশনের জন্য ভ্যালিড। সো দেখো এটা আমি দেখো একটা কারণ বললাম কেন আসলে m এর ভ্যালু সবসময় n এর সমান বা তার চেয়ে বড় হইতে হবে। এখন আরেকটা কারণ হচ্ছে দেখো, ওটা বোঝার জন্য দেখো আমি একটা ফাংশন নিই, সে একটা ফাংশন y ইকুয়াল টু এক্স স্কোয়ার, অর্থাৎ আমি এখানে m এর ভ্যালু কত নিছি? 2 নিছি। সো দেখো আমি যখন এটা ফার্স্ট ডেরিভেটিভ করব তখন পাবো 2x, যখন আমি সেকেন্ড ডেরিভেটিভ করব তখন পাবো এখানে 2, যখন আমরা থার্ড ডেরিভেটিভ করব তখন কত পাবো? 2 কে ডিফারেন্সিয়েশন করলে 0, যখন আমরা ফোর্থ ডেরিভেটিভ নিব তখন 0 কে ডিফারেন্সিয়েশন করলে আবারও 0, অর্থাৎ এরপরে যখন আমরা আরো ডেরিভেটিভ নিতে থাকবো প্রতিটা ডেরিভেটিভের ভ্যালু কত আসবে? 0। এখন আমরা এখানকার m এবং n এর মধ্যে রিলেশনগুলো একটু খেয়াল করি। এখানে m এর ভ্যালু আসলে কত? 2, আর n এর ভ্যালু কোনগুলা? এই যে 1 2 3 4 এগুলো সবকিছু n এর ভ্যালু। সো এই ফার্স্ট ডেরিভেটিভের জন্য দেখো m এর ভ্যালু কিন্তু n এর চেয়ে বড়, কারণ m হলো 2, এটা আমাদের যেহেতু ফার্স্ট ডেরিভেটিভ, n এর ভ্যালু এখানে 1। এখন দ্বিতীয় ক্ষেত্রে যদি খেয়াল করো, দ্বিতীয় ক্ষেত্রে m এর ভ্যালু 2, n এর ভ্যালু 2, অর্থাৎ বলা যায় এখানে m আর n হলো ইকুয়াল। এখন থার্ড ডেরিভেটিভ যদি খেয়াল করো, এখানে m এর ভ্যালু তো 2 আছে, কিন্তু এখানে n এর ভ্যালু কিন্তু 3, অর্থাৎ এই ক্ষেত্রে m টা কিন্তু n এর চাইতে ছোট। দেন এরপরে এই ক্ষেত্রেও দেখো m এর ভ্যালু 2, n এর ভ্যালু 4, অর্থাৎ m এর ভ্যালু আবার n এর চেয়ে ছোট। এখন এই যে প্রথম দুটো কেস আছে, যখন m এর ভ্যালু n এর চেয়ে বড় অথবা তার সমান, এই দুই কেসের ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা ভ্যালিড, অর্থাৎ এই ক্ষেত্রে yn ইকুয়াল টু mcn ইনটু ফ্যাক্টোরিয়াল n ইনটু x টু দি পাওয়ার m মাইনাস n। যদি তুমি m এবং n এর এই ভ্যালুগুলো এখানে বসায় দাও তাহলে দেখবা সঠিক ফলাফল পাবা। কিন্তু পরের এই কন্ডিশনের জন্য, যখন m এর ভ্যালু সব সময় n এর চাইতে ছোট হবে, এই সকল ডেরিভেটিভের জন্য এই nth ডেরিভেটিভটা কত হবে? 0। যেমন বললাম যে y5 y6 y7 y10 সবগুলো এখানে কি আসবে? 0 আসবে। সো যখন m এর ভ্যালু n এর চাইতে ছোট হবে তখন এই yn টা হবে সবসময় 0। তো দেখো এই সবকিছু আলোচনা শেষে আমি যদি এই ফলাফলগুলোকে যদি একটু গুছায় লিখতে চাই, দেখো আমি আগের পেজে এটা লিখে দিচ্ছি যে yn সমান এই ফাংশন হবে যখন n এর ভ্যালু হবে m এর চাইতে ছোট অথবা তার ইকুয়াল, এবং এই yn এর ভ্যালু হবে 0 যখন এই n এর ভ্যালু হবে m এর চাইতে বড়। সো এই দুটো কন্ডিশন কিন্তু অবশ্যই মাথায় রাখবা।
অর্থাৎ যখনই তোমাকে কোনো প্রবলেম দেবে এবং প্রবলেমে দেখবা যে তোমার যে n এর ভ্যালু এবং m এর ভ্যালু, ওখানে n এর ভ্যালু m এর ভ্যালুর চাইতে বড়, তখন কিছুই ভাবা লাগবে না, ওখানে জাস্ট ডিরেক্টলি nth ডেরিভেটিভটা 0 করে দিলেই হবে। আর যেসব ক্ষেত্রে দেখবা যে n এর ভ্যালু m এর সমান বা তার চাইতে ছোট, তখন এই ফর্মুলা অ্যাপ্লাই করে ভ্যালুটা বের করতে হবে। সো আমরা আসলে একটা এক্সাম্পল দেখি, তাহলে তোমরা ক্লিয়ার হবা যে n এর ভ্যালু এবং m এর ভ্যালুগুলো কেমনে ধরতে হবে। সো মনে করো একটা ফাংশন জানা আছে y ইকুয়াল টু x টু দি পাওয়ার 20। ওকে, এখান থেকে আমি দেখো তোমাদের কিছু ভ্যালু বের করতে বলবো। একটা হচ্ছে y10 ইকুয়াল টু হোয়াট, একটা হচ্ছে y20 ইকুয়াল টু হোয়াট, এবং একটা হচ্ছে y25 ইকুয়াল টু হোয়াট। সো দেখো আমরা ফার্স্টলি এটার সাথে ডিল করি, অর্থাৎ আমরা y10 বের করি। ওকে, যখন আমরা y10 বের করব, তখন আমাদের দেখতে হবে n এর ভ্যালু কত আর এখানে m এর ভ্যালু কত। এখানে খেয়াল করো m কোনটা, এখানে এই যে 20, m কি ছিল, পাওয়ার। আর এই y10 এর ক্ষেত্রে n এর ভ্যালু এখানে কত, 10। তাহলে এই কেসের ক্ষেত্রে দেখো n এর ভ্যালু কিন্তু m এর চাইতে ছোট। যদি n এর ভ্যালু m এর চাইতে ছোট হয় বা তার সমান হয়, তাহলে আমাদের ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। সো দেখো ওই ফর্মুলাটা আমাদের ছিল, আচ্ছা ফর্মুলাটা পাশে লিখে নিই, yn ইকুয়াল টু mcn ইন্টু ফ্যাক্টোরিয়াল n ইন্টু এক্স টু দি পাওয়ার m মাইনাস n। সো এখানে দেখো m এর ভ্যালু 20, দেন এখানে n এর ভ্যালু হচ্ছে 10 ইন্টু ফ্যাক্টোরিয়াল n, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 10, দেন এক্স টু দি পাওয়ার m মাইনাস 1। m মাইনাস 1 মানে, সরি, m মাইনাস n মানে কি, যে এই কম্বিনেশনে যে উপরে আর নিচে দুটো ভ্যালু আছে ওটার বিয়োগফল জাস্ট সিম্পলি। ওকে, অর্থাৎ 20 মাইনাস 10। সো এখান থেকে আমরা y10 পাইতেছি 20c10 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10 ইন্টু এক্স টু দি পাওয়ার 10। সো এটা হচ্ছে এই যে আমাদের ফাংশনটা দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 20, এটা 10th ডেরিভেটিভ। দেন আমরা দেখো সেকেন্ড প্রবলেমের সাথে ডিল করি, অর্থাৎ y20 বের করব। এখন y20 এর জন্য চেক করতে হবে যে m বড় নাকি n বড়। সো দেখো এখানে m এর ভ্যালু তো 20 থাকবে, m এর ভ্যালু তো আর চেঞ্জ হইতেছে না, m ইকুয়াল টু 20। এবার এই ক্ষেত্রে n এর ভ্যালু কত, n এর ভ্যালু 20, অর্থাৎ এই কেসের ক্ষেত্রে n এবং m কি ইকুয়াল। n এবং m যদি ইকুয়াল হয়, তাহলে আমরা ওই ফর্মুলাটা আবার অ্যাপ্লাই করব, অর্থাৎ এই যে এই ফর্মুলাটা। সো এখানে দেখো m এর ভ্যালু 20, n এর ভ্যালু 20, অর্থাৎ 20c20 ইন্টু ফ্যাক্টোরিয়াল 20 ইন্টু এক্স টু দি পাওয়ার, এই যে এই দুটার বিয়োগফল, সো 20 মাইনাস 20। সো এখানে একটু ক্যালকুলেট করো, দেখো 20c20 এটার ভ্যালু এখানে কত হবে, 1। ncn এর ভ্যালু হয় 1, সো এখানে 20c20 এর ভ্যালু 1। সো 1 ইন্টু 20 ফ্যাক্টোরিয়াল ইন্টু 20 মাইনাস 20, অর্থাৎ 0, অর্থাৎ x টু দি পাওয়ার 0। x টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1 ইন্টু 1 ইন্টু 20 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 20 ফ্যাক্টোরিয়াল। সো এই যে ফাংশন আছে, এই ফাংশনের 20th যে ডেরিভেটিভটা হবে ওটা হবে 20 ফ্যাক্টোরিয়াল। দেন এখন আসি আমরা লাস্টের কেসে, অর্থাৎ y25 কত হবে। এখন এখানে দেখো ক্যালকুলেশন করার কিছুই নাই, কারণ দেখো m এর ভ্যালু 20, n এর ভ্যালু হলো 25, অর্থাৎ এখানে দেখো n এখন আর m এর চাইতে ছোট নাই, n এখন m এর চাইতে বড় হয়ে গেছে। সো n যখনই m এর চাইতে বড় হবে, ওই প্রতিটা ডেরিভেটিভের ভ্যালু কত আসবে, 0। সো আমাদের রিকোয়ার্ড অ্যান্সার হচ্ছে y10 এর জন্য এটা, y20 এর জন্য এটা, এবং y25 এর জন্য এটা। আর তোমরা যদি একটা জিনিস খেয়াল করো, এই যে বড় বড় ডেরিভেটিভ আছে, দশম অন্তরজ, 20তম অন্তরজ, 25তম অন্তরজ, এগুলো কিন্তু জাস্ট আমরা একটা লাইনের মাধ্যমেই সলভ করতে পারতেছি। তো আশা করি তোমরা nth ডেরিভেটিভের আসলে অ্যাপ্লিকেশনটা কি অনেক সহজে এই এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারছো। সো এই লেকচারটা আমি এখানে শেষ করতেছি। এই টাইপের আরো বেশ কিছু আমাদের প্রবলেম সলভ করতে হবে, ওগুলো আমি নেক্সট ভিডিওতে কন্টিনিউ করব। সো সবাই যেই টাইপের ম্যাথগুলো সলভ করাইতেছি এক সিকোয়েন্সে খাতায় নোট করতে থাকো, তাহলে ইনশাআল্লাহ সবকিছু সহজে আসবে। সো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।